আমাদের চারপাশে এখন সফটওয়্যারের ছড়াছড়ি। হাতের স্মার্টফোন তো আছেই, গ্যাজেট আছে, আইওটি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে অফিস কিংবা বাসার কাছেও এখন হাতে হাত লাগাচ্ছে ডিজিটাল প্রযুক্তি। এর ফলে কাজের গতি বাড়ছে, নিঃসন্দেহে কাজকে সহজও করেছে, কিন্তু সফটওয়্যার আর আইটির অপব্যবহার নিয়েও কিন্তু ঝুঁকি কম না। অনেকে এখনও জানেনই না এর ব্যবহার। তারপরও তৈরি পোশাকের পর আইসিটি ঘিরে রপ্তানির বিলিয়ন ডলারের বাজার ধরতে চায় বাংলাদেশ। সেই কাজ কি সহজ, তা জানতেই আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিটকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। জনাব নিয়াজ মোর্শেদ, আমি জানি এই মুহূর্তে আপনি খুব ব্যস্ত এবং আপনাকে আপনার কাজের পাশাপাশি অন্য অনেক কাজে এখন সময় দিতে হচ্ছে, তারপর আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে শুরুতে আমরা ধন্যবাদ জানাতে চাই। আপনি যখন এই মুহূর্তে সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে দীর্ঘমেয়াদে কাজ করার কথা ভাবছেন, তখন আমার মনে একটা প্রশ্ন আসলো। আমরা বাংলাদেশে প্রায় বলি যে, আমি একটু আগে ইন্ট্রোডাকশনে বলছিলাম যে তৈরি পোশাকের পরে বাংলাদেশের নেক্সট এক্সপোর্ট ডেস্টিনেশন হওয়া উচিত বা প্রোডাক্ট বা সার্ভিস হওয়া উচিত সফটওয়্যার বা আইসিটিকে ঘিরে। কিন্তু এই মার্কেটটাকে আপনার ম্যাচিউরড মনে হয় কিনা, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে আমরা এখনও যখন সফটওয়্যার কেনার জন্য বাজারে আসি বা অন্যান্য কোম্পানিগুলোকে আমরা যখন দেখি, তারা বিদেশি সফটওয়্যারকে বেশি প্রাধান্য দেয়। তাহলে দেশীয় সফটওয়্যারের কীভাবে এগোবে? হ্যাঁ, আপনি যেটা বলছেন পার্শিয়ালি ইটস রাইট। কারণ আসলে আমরা শুধু সফটওয়্যারের ক্ষেত্রে না, আমাদের জাতিগতভাবে আমরা বিদেশি একটা কসমেটিক্স, একটা ঘড়ি, একটা শার্ট, এটার নাম শুনলে আমরা একটু একটু খুশি হয়ে যাই। কারণ সেম শার্ট কিন্তু আমরা হয়তো জারা বা এইচএম এর শোরুম থেকে, যেটা বাংলাদেশ থেকে প্রোডাকশন হচ্ছে, এটা আমাদের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট যে আসলে গার্মেন্টস সেক্টর আজকে কোন জায়গায় গিয়েছে। আপনি যেটা বলছেন আসলে বিদেশি সফটওয়্যারের আধিপত্য বাড়ছে, দ্যাটস ট্রু। কারণ বড় বড় যতগুলো প্রজেক্ট আসছে বাংলাদেশে, তার ম্যাক্সিমাম হচ্ছে যে বিদেশি সফটওয়্যার কোম্পানিগুলো গ্র্যাব করে নিচ্ছে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের লোকাল সফটওয়্যার আসলে ওইভাবে সেই মার্কেট শেয়ারটা নিতে পারছে না। তার একটা বড় রিজন আমার কাছে মনে হয় আসলে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে আমাদের দেশীয় সফটওয়্যারের ক্যাপাসিটি বিল্ডিংটা আমাদের করতে হবে। কারণ আমরা তো আমাদের এই ধরনের আইসিটি ইন্ডাস্ট্রিতে আমাদের র মেটেরিয়ালস হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স, নলেজ বেস হিউম্যান রিসোর্স। আমাদের সাপ্লাই সাইডে আমাদের হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রি ওয়াইজ স্পেসিফিকলি ডেভেলপ করতে হবে। কারণ এখন শুধু আসলে আইসিটি ইন্ডাস্ট্রি শুধু কোর সফটওয়্যারের উপর নেই, এখন আপনার আইটিএস, তারপরে আপনার ডিজিটাল মার্কেটিং, এখন ধরেন আপনার সাস, তারপর আউটসোর্সিং, তার পাশাপাশি ধরেন ইদানিং আমাদের বাংলাদেশ থেকে প্রচুর গেম তৈরি হচ্ছে, গেম এক্সপোর্ট হচ্ছে। তো মার্কেট ডাইভার্সিফাইড বা ডাইভার্সিফিকেশন ইজ হিউজ। আমরা যদি আসলে আমাদের হিউম্যান রিসোর্স স্পেসিফিকলি প্রোডাক্ট ওয়াইজ, ইন্ডাস্ট্রি ওয়াইজ এবং সাবসেক্টর ওয়াইজ ডেভেলপ করতে না পারি, আমাদের বিদেশি সফটওয়্যারের এই আগ্রাসন থেকে আমরা মুক্তি পাবো না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমার কেন জানি মনে হয় যে আমাদের বাংলাদেশে একটা রুলস করা উচিত ইমিডিয়েটলি সব গভর্নমেন্ট প্রকিউরমেন্টে, যে বিদেশি সফটওয়্যার এককভাবে কোনো টেন্ডারে পার্টিসিপেট করতে পারবে না, এবং লোকালিও যদি কারোর সাথে বিজনেস করতে হয় সেখানেও অবশ্যই লোকাল একটা পার্টনার নেওয়া প্রয়োজন। তাহলে আমাদের নলেজ শেয়ারিংটা হবে এবং ইভেনচুয়ালি একটা লং টাইমে গিয়ে আমাদের রিসোর্সগুলো তৈরি হবে। তো আমার মনে হয় যে এই জায়গায় আমাদের একটা স্পেসিফিকলি পলিসি লেভেলে কাজ করার সময় এসে গেছে। আমরা যদি ইন্ডাস্ট্রির কম্পারিজন করি, ধরেন তৈরি পোশাকের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখি যে আমাদের গার্মেন্টস সেক্টরের যারা উদ্যোক্তারা, তারা এখনও অনেক ধরনের সুবিধা পাচ্ছেন, প্রণোদনা পাচ্ছেন, যাতে ইন্ডাস্ট্রিটা গ্রো করে। সফটওয়্যার শিল্পকে নিয়ে যখন কথা হয়, সেটা খুবই নতুন ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হয়। এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে ট্যাক্স হলিডে থাকা উচিত নাকি উচিত না, এটা নিয়ে এক ধরনের ডিবেট শুরু হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই আমাদের আইসিটি ইন্ডাস্ট্রিটা খুব নতুন একটা ইন্ডাস্ট্রি। আপনারা জানেন যে আমরা সাবমেরিন কেবল কানেকশন পেয়েছি অনেক দেরিতে, মানে আমরা প্রায় 20-25 বছর পিছিয়ে গেছি। সেই জায়গায় আমরা অ্যারাউন্ড 13 to 14 ইয়ার্স ট্যাক্স হলিডে এনজয় করছি। সেই জায়গায় অন্যান্য সেক্টরে কিন্তু যারা আজকে আমাদের টপ রেভিনিউ আর্নিং বা ডলার আর্নিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা কিন্তু আজকে 40-50 বছর একটা ইন্ডাস্ট্রি একটা শেপে আসছে। আমি বিশ্বাস করি যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ সাকসেসফুলি করেছি, মানুষ ডিজিটাল বাংলাদেশের এসেন্সটা বুঝতে পেরেছে এবং এটাকে অ্যাডপ্ট করে নিয়েছে। আমি বিশ্বাস করি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আর আমাদের আইসিটি অ্যাডভাইজার জয় ভাই যে ভিশন নিয়েছে স্মার্ট বাংলাদেশের, সেটাকে মাথায় রেখে আমি বিশ্বাস করি যে আমাদের টোটাল ইকোসিস্টেমটা তৈরি করার জন্য 2041 সাল পর্যন্ত ট্যাক্স হলিডে রাখা উচিত। কারণ এই ইন্ডাস্ট্রি আসলে এখনও ভেরি ইনিশিয়াল স্টেজ এবং এখানে
আমাদের হিউম্যান রিসোর্স থেকে শুরু করে মার্কেট এবং ওভারঅল যে ইকোসিস্টেমটা এটা এখনও মানে ফেভারেবল সিচুয়েশনে আসেনি। তো ট্যাক্স হলিডের একটা বার্নিং ইস্যু, এবং আমার মনে হয় অ্যাজ একজন তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা হিসেবে আমি এই প্রোগ্রামের মাধ্যমে আকুল আবেদন জানাবো আমাদের সরকার এবং রেগুলেটরকে যে আসলে যেন এটা কনসিডার করা হয়। আপনি বেসিসে নির্বাচন করতে যাচ্ছেন, কেন করতে যাচ্ছেন সেটা আমি জানতে চাই। এক, দ্বিতীয়ত হচ্ছে আমি জানতে চাই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রির এখনকার যে অনগোয়িং ক্রাইসিসগুলো আছে সেগুলো আপনারা কিভাবে ডিল করতে চান, কনসিডারিং দ্য ফ্যাক্ট হিউম্যান রিসোর্স যেগুলোর কথা আপনি বলছেন তাদের একটা বড় অংশ বিদেশমুখী হয়ে যাচ্ছে, তাহলে দেশে সফটওয়্যার বানাবে কে? আসলে আমাদের আইসিটি খাতের সমস্যা অনেক, এবং বেসিস সিলেকশনটা করার কারণটা হলো আপনারা জানেন যে আমরা গত 5 বছরে আমরা বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট একটা এমএফএস, যেটাকে আমরা এখন বলছি নগদ লিমিটেড, আমরা এটার শুরু থেকেই এটার সহযাত্রী হিসাবে আমি আছি। আমার নগদের ফাউন্ডার আমার বন্ধু, আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ড তানভীর, তারই এটা ব্রেন চাইল্ড, এবং আমরা বন্ধুরা একসাথে কাজ শুরু করি। যেটা বলছিলাম যে আসলে আমরা ফিনান্সিয়াল মার্কেটে একটা কোম্পানি মনোপলি করতো, যে এবং কস্টটা ছিল যার যার মতো করে কস্টটা নিত। সেই জায়গায় আমরা আজকে নগদ আপনি দেখবেন যে আমরা ক্যাশ আউট চার্জ কমিয়ে, আমরা 50% মতো চার্জ কমিয়ে আমরা বছর ডেইলি 1800 কোটি টাকা ট্রানজ্যাকশন করছি, এবং 9 কোটি গ্রাহকের একটা বিশাল বড় পরিবার। এবং এই 50% ক্যাশ আউট চার্জ কমানোর কারণে প্রতি বছর গ্রাহকের 1,500 কোটি টাকা সেভ হচ্ছে। তো আজকে যদি নগদ বাজারে না আসতো বা আমরা যদি উদ্যোগটা না নিতাম এবং টোটালি কমপ্লিটলি লোকাল সফটওয়্যার এবং লোকাল ইনভেস্টমেন্ট দিয়ে, তাহলে কিন্তু আজকে আপনারা আপনার ফাইন্যান্সও অ্যাক্সেস টু ফাইন্যান্সের জন্য আপনাদের হিউজ কস্ট বিয়ার করা লাগতো, এবং প্রাইসটা তখন ওই স্পেসিফিক কোম্পানিটা সে তার মতো করে নিয়ে নিত। তো এটা করতে গিয়ে আমরা দেখলাম যে আসলে আইসিটি খাতের এবং আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরেও কিন্তু কোনো প্রপার পলিসি নেই। আপনি জানেন যে আমাদের গ্রামীণ ফোন বা রবি, বাংলালিংক, সেখানে কিন্তু বিটিআর সেক্টর রুলস করে দিয়েছে যে এত পার্সেন্টের বেশি মার্কেট শেয়ার নেওয়া যাবে না, কিন্তু আমাদের এমএফএসে কিন্তু এই বিষয়টা নেই। তো আমরা আসার পরে মার্কেটে একটা ভারসাম্য নিয়ে এসেছি, কম্পিটিশন নিয়ে এসেছি, এবং গ্রাহকরা কম খরচে সার্ভিসটা পাচ্ছে। তার থেকে বড় বিষয় হলো যে আপনার এর আগে 17টা এমএফএস কোম্পানি কিন্তু মার্কেটে এসেছিল, তারা কিন্তু মার্কেটে ধরতে পারেনি। সো এটা করতে গিয়ে আমার মনে হলো যে আসলে আইসিটি সেক্টরের পলিসি লেভেলে অনেক ঘাটতি আছে, যেখানে আমি আমার এমএফএস ইন্ডাস্ট্রিতে সে পলিসির ঘাটতিটা দেখতে পেয়েছি, আর ওভারঅল আইসিটি ইন্ডাস্ট্রির অবস্থা আরও খারাপ। আমার মনে হয়েছে যে এটা করার পরে যখন নগদ এখন একটা $1 বিলিয়ন কোম্পানি, একটা বড় ইকোসিস্টেম, তার পাশাপাশি আমাদের ক্যাপাসিটি, আমার ক্যাপাসিটি, নগদের ক্যাপাসিটিটা যদি আমরা আমাদের আইসিটি উদ্যোক্তাদেরকে যদি কন্ট্রিবিউট করি, এবং আমাদের দেওয়ার মন মানসিকতা আছে বলেই আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে লেটস কন্ট্রিবিউট ইন বেসিস, কারণ এই ইন্ডাস্ট্রিটা কিন্তু আরও অনেক বড়। কারণ আমাদের এমএফএসের সাথে বেসিসের প্রত্যেকটা কোনো না কোনো ইন্ডাস্ট্রির সাবসেক্টরের লোক কাজ করছে, ডিজিটাল মার্কেটিং কাজ করছে আমাদের সাথে নগদের ভেন্ডর হিসাবে, কোর সফটওয়্যার কাজ করছে, আপনার আউটসোর্সিং কাজ করছে। তো তখন দেখলাম যে আসলে এখানে একটা নেতৃত্বের অভাব আছে, এবং এখানে পলিসির একটা বিশাল ঘাটতি আছে, যেটার ভুক্তভোগী কিন্তু পুরো আইসিটি ইন্ডাস্ট্রি সবাই। এবং যেটা এখন আমরা একটা কঠিন একটা সিচুয়েশনে আছি যে ট্যাক্স হলিডে উঠে যাবে কি না, উঠলে কি হবে, কস্টম ডুইং বিজনেস বেড়ে যাবে, সব কিছু মিলে কিন্তু এবারের বেসিস ইলেকশনটা খুবই অস্বস্তিকর সবার জন্য এবং খুবই চ্যালেঞ্জিং। এবং যেহেতু আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাচ্ছি, তার কারণে আসলে বেসিস ইলেকশনটা করা। আপনারা যে ইকোসিস্টেমের কথা বলছেন সেই ইকোসিস্টেমে আসলে ইনভেস্টমেন্ট কি পরিমাণ আসছে বলে আপনি মনে করেন? আমি তরুণ আইসিটি যারা উদ্যোক্তা তাদের ক্ষেত্রে একটা কথা সবসময় শুনি, তারা সবসময় বলে যে ফান্ডিং পাওয়া যায় না, অনেকে তো ক্রাউড ফান্ডিং করে বিদেশ থেকে টাকা নিয়ে আসতে হয়, দেশের ভিতরেও তারা খুব একটা ফাইন্যান্স পান না, কিভাবে কাজ করবে তারা? আমি আসলে বলি আমাদের ফান্ডিং প্রবলেমটা হচ্ছে এটা একটা বিগ প্রবলেম, স্পেশালি ইয়ং এন্টারপ্রেনারদের জন্য, এবং আমি এটা নিয়ে দীর্ঘদিন কাজ করছি। আমি জুনিয়র চেম্বারের প্রেসিডেন্ট যখন ছিলাম তখন এটা নিয়ে আমরা একটা পলিসি করার জন্য যে তরুণ উদ্যোক্তাদের জন্য একটা নীতিমালা করার প্রয়োজন, তারা যেন সিঙ্গেল ডিজিটে কোলাটল ছাড়া লোন পায়, এটা এখনও চলমান আছে। আর আইসিটি ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে আসলে তো ইনট্যাঞ্জিবল প্রোডাক্ট, যার কারণে ব্যাংকেরও কোনো পলিসি বা গাইডলাইন এখন পর্যন্ত করা হয়নি যে আসলে কিসের উপর বেসড করে ব্যাংক ফাইন্যান্স করবে। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসা উচিত। আমাদের ইমিডিয়েটলি একটা গাইডলাইন প্রয়োজন যে আমরা আসলে কিভাবে আইসিটি সেক্টরের এই যে এতগুলো এন্টারপ্রেনার আছে তাদেরকে কিভাবে লোন দিব। তার পাশাপাশি আমি যখন নিজে ব্যবসা শুরু করি তখন কিন্তু আমার বাবার ব্যবসা থেকে আমি বের হয়ে আমি যখন নিজে ব্যবসা শুরু করি, বাবার পরিচয়টা সরিয়ে যখন আমি নিজে করতে যাই, তখন দেখা যায় যে সেম ব্যাংকের ম্যানেজার যে হয়তো আমার অফিসে এসে বসে থাকতো আমার বাবার অফিসে,
আমি যখন তার কাছে গেলাম সে হয়তো আমাকে তার অফিসে ঢুকতে দিল না। সো তখন আমাকে বলছে যে আপনার তো কোনো লোন নাই এবং আপনার কোনো অভিজ্ঞতা নেই। তো লোন নাই তো এটা আমার দোষ না। বললো যে লোন যদি থাকে তাহলে আপনি লোন পাবেন, এটা হচ্ছে প্রথম কথা। তার কিছুদিন পরে আমি গেলাম, যে কোলাট্রাল যখন নাই বললো, আমি কোলাট্রাল দিলাম। কোলাট্রাল দেওয়ার পর বলে আপনার অভিজ্ঞতা নেই। তো আমি বললাম যে অভিজ্ঞতা তো আমি ওভারনাইট নিতে পারবো না, বাট আপনাকে তো আপনি এতদিন বলছেন কোলাট্রাল নাই, এতদিন বলছেন লোন নাই, আমি কোলাট্রাল দিলাম, এখন আপনি লোন দিচ্ছেন না, বলে যে আপনার অভিজ্ঞতা নেই। তো আমি বলছি অভিজ্ঞতা তো আমি আর আপনাকে মানে কোনো কিছু দিয়ে আমি আপনাকে অ্যাড অন করতে পারবো না। তো সুতরাং বিষয়টা হচ্ছে আসলে আমাদের মাইন্ডসেটে অনেক অনেক প্রবলেম আছে, এবং আমাদের স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টরে আসলে লোনগুলো আমরা তাদেরকেই দিই যাদের আসলে প্রচুর লোন থাকে। আমি লোনগুলো তাদেরকে দিই যাদের আসলে যেটা বলি তেলের মাথায় তেল দেওয়া, এটা বাস্তব। এবং এটা আমি বলছি, হয়তো অনেক ব্যাংকার বন্ধুরা আমার উপর রাগ করতে পারে, বাট আমি ভুক্তভোগী। এবং সেখান থেকে মাথায় রেখে আসলে ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কাজ করা, এবং সেটাকে মাথায় রেখে আমাদের ডিজিটাল ব্যাংকের যাত্রা শুরু, যে আমরা কোলাট্রাল ফি বেসড অন এআই ট্রানজ্যাকশন আমরা পুরো বাংলাদেশে লোন দিব, যেখানে সর্বোচ্চ বেনিফিটটা নিতে পারবে আমাদের তরুণ উদ্যোক্তা এবং বন্ধুরা, এবং অবশ্যই আইসিটি ক্ষেত্রের আমার সহকর্মীরা। তো সুতরাং সুখবর যেহেতু আসছে, রেগুলেশন তো কাউকে নিতে হবে। সুতরাং আমরা বিশ্বাস করি এই ইকোসিস্টেম প্রয়োজন, চেঞ্জটা হবে, এবং সেই চেঞ্জটা নগদ ডিজিটাল ব্যাংকে আনবে। আমরা এই ডিজিটাল ব্যাংকে আরেকটু বিস্তারিত জানবো, আমাদের একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমরা জানবো। দর্শক, নগদের নির্বাহী পরিচালকের সাথে আরও আলোচনা চলবে, খুব দ্রুত ফিরবে, আমাদের সাথেই থাকবে। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। আমরা কথা বলছিলাম ডিজিটাল ব্যাংক নিয়ে। আমি বলেছিলাম যে আরেকটু বিস্তারিত জানবো। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের যারা অডিয়েন্স, আমি নিজেও হয়তো একটু বিস্তারিত জানতে চাই যে ডিজিটাল ব্যাংকটা নিয়ে নগদ কাজ করতে যাচ্ছে সামনে, এটা আমরা শুনতে পাই। ডিজিটাল ব্যাংকটা আসলে কি হবে সেটা অনেকে জানতে চান। আমি তো ইয়াং অডিয়েন্সকেও যদি আপনি একটু বুঝিয়ে বলেন যে গতানুগতিক ব্যাংকের সাথে ডিজিটাল ব্যাংকের আসলে পার্থক্য কি হতে যাচ্ছে। প্রথম পার্থক্য হচ্ছে যে আসলে ডিজিটাল ব্যাংকে কোনো ব্রাঞ্চ থাকবে না, এবং আপনাদের ফুললি আপনার ট্রানজ্যাকশনটা হবে আপনার মোবাইল ওয়ালেটে, মোবাইল থেকে, স্মার্টফোন থেকে। আমাদের নগদের এই মুহূর্তে 9 কোটি গ্রাহক আছে পুরো বাংলাদেশে, 9 কোটি প্লাস। এবং এই গ্রাহকগুলো আমাদের ব্যাংক লঞ্চ হওয়ার পরে তারা এমএফএস এর গ্রাহক থেকে একটা অ্যাপ্রুভাল প্রসেস থাকবে যে আপনি কি আসলে ডিজিটাল ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হতে চান কি না। কিছু কেওয়াইসি আপডেট থাকবে, তখন আপডেট করে তারা ডিজিটাল ব্যাংকের ওয়ালেট হয়ে যাবে। এবং পাশাপাশি তারা সেখানে যে ট্রানজ্যাকশনগুলো করবে, সাপোজ আপনি প্রতি মাসে স্যালারি পাচ্ছেন, তখন আপনার ব্যাংক ডিজিটাল ব্যাংকের ওয়ালেটে আপনি টাকা পাচ্ছেন। তো আপনি প্রতি মাসে যে পরিমাণ টাকা খরচ করবেন এবং যে পরিমাণ আপনার ক্যাশ আউট হবে বা ক্যাশ ইন হবে, আপনার ক্যাশ ফ্লোটা দেখে আমাদের বেসড অন এআই আপনার জন্য একটা ক্রেডিট লিমিট সেট করবে। সো আপনি যখন হয়তো মাসের মাঝামাঝি সময় আপনার টাকার প্রয়োজন, আপনার লোন দরকার, আপনি স্যালারি পেতে হয়তো আপনার আরও 2 উইকস সময় লাগবে, ওই মুহূর্তে আপনি ইউ ক্যান অ্যাপ্লাই অন দ্য প্ল্যাটফর্ম, মানে অন দ্য অ্যাপ, এবং ইমিডিয়েটলি আপনি বেসড অন দ্য এআই ট্রানজ্যাকশন ইউ উইল গেট লোন। এটা ইন্টারেস্ট রেট কিভাবে নির্ধারণ হবে? এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী যেটা আছে সেটা, আমরা তো গাইডলাইনের বাইরে কিছু করতে পারবো না। পাশাপাশি আমাদের এসএমই এবং কর্পোরেট হয়তো আমরা এই মুহূর্তে যাওয়ার প্ল্যান নেই। এসএমইতে ছোটো 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ যে বিজনেস উইংগুলো আছে, সেখানে আমরা টোটাল স্টাডি করে আমরা লোনগুলো দিব। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি মাইক্রো ল্যান্ডিংও যেতে পারবো, আমরা আবার মাইক্রো ডিপোজিটে যেতে পারবো। মানে আপনি সাপোজ আপনি টাকা রাখলেন আপনার ওয়ালেটে, অথবা আপনি ডিপিএস করলেন, আপনি হাই ইন্টারেস্টে টাকা রাখলেন। সো ইটস এ কমপ্লিটলি মানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সলিউশন, এবং যেটা হবে আপনার পেপারলেস এবং ব্রাঞ্চলেস, এবং যার কারণে আপনার পুরো বাংলাদেশে, যেমন ধরুন আপনার নর্মাল একটা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেন, সেটার মান্থলি ইয়ারলি মেনটেন্যান্স ফি 500, 600, 700 টাকা চলে আসে, যেটা আসলে একদম প্রত্যন্ত অঞ্চলে মানুষের জন্য 500-700 টাকা ক্যারি করা ইজ ভেরি ডিফিকাল্ট, যে প্রতি বছর রিনিউ ফি দেওয়া, অ্যাকাউন্টস মেনটেন্যান্স ফি দেওয়া। তো নগদ ডিজিটাল ব্যাংকে তো আর ওই জিনিসটা আপনার প্রয়োজন হচ্ছে না। সো আপনি 5 টাকাও রাখতে পারেন, আপনি 2 টাকাও ট্রানজ্যাকশন করতে পারেন। আপনি নর্মালি হয়তো ব্যাংকে 5, 10, 15, 20 টাকা, 50 টাকা, 100 টাকা আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। এটা একটা বিষয়। আর পাশাপাশি আপনি মার্চেন্ট ইউজ করতে পারবেন, যেখানে যাবেন আপনি আপনার ওয়ালেট দিয়ে খরচ করলেন, আপনি অনলাইনে কেনাকাটা করবেন ডিজিটাল ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে করলেন, আপনি ই-কমার্স, কমার্স থেকে কেনাকাটা করলেন ডিজিটাল ব্যাংকে আপনার ওয়ালেট দিয়ে করলেন। সো কমপ্লিটলি এ ক্যাশলেস ইকোসিস্টেম, মানে ক্যাশলেস বাংলাদেশ
মানে গঠনের জন্য, ক্যাশলেস সোসাইটি করার জন্য এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে ওয়ান অফ দ্য পিলার যে আমরা ক্যাশলেস ইকোসিস্টেমটা করবো, এটার ফার্স্ট স্টেপটাই হচ্ছে ডিজিটাল ব্যাংক এবং নগদ ডিজিটাল ব্যাংক এই জায়গায় একটা অগ্রণী ভূমিকা পালন করছে। আমার একটা অবজারভেশন আছে, যদি ক্যাশলেসই সবাই করতে চায় তাহলে ক্যাশ আউটের অপশনটা কেন রাখা হয়? ক্যাশ আউটে রাখার কারণে আমার এখনো 360 ডিগ্রি ইকোসিস্টেমটা নাই, মানে আমার সব জায়গায় এখন আসলে সাপোজ আমি আপনাকে যদি বলি, খুব ভেরি গুড কোয়েশ্চেন যে আপনার আসলে টাকাটা তো আসলে সার্কুলেশন করা উচিত। আমাদের কেন ক্যাশ টাকা প্রয়োজন? ক্যাশ টাকা প্রয়োজন হচ্ছে আমার ইকোসিস্টেমটা এখন 100% ক্যাশলেস তৈরি হয়নি। সাপোজ আপনি এক ব্যাংক, আপনি সাপোজ নগদের সাথে বিকাশের ইন্টারঅপারেবিলিটি হয়নি, মানে নগদ থেকে বিকাশে টাকা যায় না, বিকাশ থেকে নগদে টাকা যায় না, তাহলে আপনার একটা এন্ডে কিন্তু যদি আজকে আপনার কাছে নগদ অ্যাকাউন্ট আছে, আমার কাছে বিকাশ অ্যাকাউন্ট আছে, আমি আপনাকে টাকা পাঠালাম, তাহলে আপনি আমাকে পাঠালেন, তাহলে আর টাকাটার ক্যাশ প্রয়োজন হতো না। আমরা করছি কি, আপনার কাছে আমি পাঠাচ্ছি, আপনি টাকাটা খরচ করার সময় আপনার যেই দোকানে যাচ্ছেন সেই দোকানে কিন্তু কিউআর নেই, তো আপনাকে আসলে ক্যাশ টাকাটা লাগছে ওই দোকান থেকে কেনার জন্য। সো দোকানে যদি কিউআর থাকতো এবং কিউআর যদি আপনি পে করতেন এবং ওই দোকানদার যার থেকে তার জিনিসপত্র কিনতো, তার যদি আবার কিউআর অথবা ডিজিটাল ওয়ালেট থাকতো, তাহলে টাকাটা কিন্তু তার সাপ্লাইয়ের কাছে চলে যেত। তার সাপ্লায়ার যেখানে ইম্পোর্ট করবে সেখানে যদি থাকতো আপনার অটোমেশনটা, তাহলে সেটা হই, তাহলে আমাদের আর ক্যাশ টাকাটা প্রয়োজন হতো না। এই 360 ডিগ্রি ক্যাশলেস ইকোসিস্টেম করতে আমার মনে হয় 2041 সালের ভিতর হয়ে যাবে এবং সেটা হয়ে গেলে আমাদের আসলে আর ক্যাশ টাকার প্রয়োজন হবে না। এরকম একটি জায়গায় আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, ধরেন আমরা যেই ক্যাশলেস সোসাইটি হওয়ার কথা বলি সেখানে এক ধরনের ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাব আছে। কোথায় ধরেন আমরা বাংলাদেশ ব্যাংক থেকে বা সরকার থেকেও দেখেছি যে একটা সার্টেন এরিয়াতে সবাইকে বাংলা কিউআর কোড দিয়ে তাদেরকে এনকারেজ করার চেষ্টা করা হয়েছে তারা যাতে ডিজিটালি পেমেন্টটা নেয়। তারাও কিন্তু এখন আবার ক্যাশে অনেকে চলে এসেছেন, তারা সবাই যে ডিজিটাল পেমেন্ট নিচ্ছেন তা না। প্রান্তিক পর্যায়ে মানুষ এখনো এই ধরনের কিউআর কোড বেসিস বা ফাইন্যান্সিয়াল যে ডিজিটাল ট্রানজ্যাকশন এগুলো সম্পর্কে তারা জানে না। আপনি বড় প্রতিষ্ঠানে কাজ করছেন, সাংগঠনিকভাবে অনেক কাজ করছেন, এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা বাড়ানো নিয়ে ইভেন বেসিস থেকেও আপনারা কাজ করতে পারেন কিনা? কারণ মানুষের তো নলেজটা আগে দরকার। হ্যাঁ, মানে আপনি যেটা বলছেন ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আমাদের অভাব আছে, আর বাংলা কিউআরের কথা যেটা বলছেন, ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ বাই বাংলাদেশ ব্যাংক, যেখানে ধরেন বাজারে যতগুলো কিউআর আছে একটা ইউনিফাইড কিউআর করা, যে প্রত্যেকে কিউআর কোড বসানো এক্সপেন্সিভ, একজনই বাংলাদেশ ব্যাংকে কিউআর কোড বসাবে এবং সবাই কানেক্টেড হবে। তো সেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আমাদের এমএফএস এবং নগদ ডিজিটাল ব্যাংকও কানেক্ট থাকবে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে আসলে আমাদের যে এই মুহূর্তে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের এই যে খরচ করা, মানে প্রান্তিক জনগোষ্ঠী যেন কিউআর কোডটা ইউজ করতে পারে, এটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রয়োজন যে আসলে কিভাবে আমরা এটা ইউজ করব এবং এটা করলে আমার বেনিফিটটা কি। এই বিষয়টা কিন্তু একটা বড় ঘাটতি আছে এবং সেটা আপনি যেটা বলছেন যে এটা আসলে যেহেতু নগদ ডিজিটাল ব্যাংক আমরা লঞ্চ করছি, আমাদের একটা রেসপন্সিবিলিটি পরে আমরাও করব, বাংলাদেশ ব্যাংকও করতে হবে, পাশাপাশি অবশ্যই বেসিস থেকেও এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যে বলি যে 2041 সালে আমরা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সবচেয়ে ভালো অবস্থানে যেতে চাই, আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাই, ভিশনে কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তিটা হচ্ছে আমরা আসলে প্রপার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারছি কিনা। আরেকটা জিনিস আমি আপনার সাথে, আমি জানি এটা সাংঘর্ষিক মনে হয় কিনা, সেটি হচ্ছে যে দেশি সফটওয়্যারের যেই উদ্যোক্তারা আছে তারা যেমন মার্কেটে অ্যাক্সেস পাচ্ছে, বিদেশি সফটওয়্যার কোম্পানিগুলোকেও কিন্তু আমি বলছি যে তোমরাও এসে বিনিয়োগ করো। তাহলে আসলে কম্পিটিশনটা ফেয়ার হবে কিনা? না, আসলে আমি যেটা বলছিলাম এখানে একটা পলিসি নিয়ে কাজ আছে। যদি বিদেশি সফটওয়্যার ইনভেস্ট করে তখন কিন্তু তারা আমাদের হিউম্যান রিসোর্সের উপরে ইনভেস্ট করবে। ইনভেস্টমেন্ট ইজ অন দ্য স্কিল সাপ্লাই সাইডে, হিউম্যান রিসোর্সে ইনভেস্টমেন্ট ইজ মানে ইটস অলওয়েজ ওয়েলকাম। কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের পলিসিটা করা উচিত যে আমাদের দেশি সফটওয়্যার এবং বিদেশি সফটওয়্যারকে জয়েন্টলি কাজ করানো, তাহলে কিন্তু আমাদের নলেজ শেয়ারিংটা হবে এবং একটা টাইমে আমাদের লোকাল রিসোর্সগুলো ওরা অনেক রিসোর্সফুল হবে এবং তখন আমাদের কিন্তু বিদেশি সফটওয়্যার উপর ডিপেন্ডেন্সি কমে যাবে। যেমন ধর আমি আপনাকে একটা উদাহরণ দিই, টালি সফটওয়্যার, এটা একটা বিদেশি সফটওয়্যার এবং এটা ব্যাপক জনপ্রিয়। কিন্তু এখন কিন্তু টালি সফটওয়্যার যারা লোকাল এজেন্ট ছিল 3-4 জন, তারা কিন্তু টালি সফটওয়্যারটা ছেড়ে নিজেরাই কিন্তু একটা ভালো সফটওয়্যার তৈরি করেছে। মানে আমি রিসেন্টলি ওই সফটওয়্যার যারা করছে তাদের সাথে পরিচিত হলাম। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কীভাবে করেন, বলে যে আসলে আমরা টালি করতে গিয়ে আমরা পুরো অ্যাকাউন্টিং সফটওয়্যারের পুরো বিষয়টা আমরা এত ক্লিয়ারলি বুঝেছি, এখন দেখলাম যে এটা আসলে আমাদের দেশেই করা সম্ভব। সো তারা করছে, তো তারা করতে পারছে কারণ তারা বিদেশি সফটওয়্যারের সাথে হ্যান্ডস অন হ্যান্ড কাজ করেছে, জয়েন্টলি কাজ করেছে বলে তাদের সেই রিসোর্সটা তৈরি হয়েছে এবং তারা লোকালি কিন্তু টালি থেকে ভালো সফটওয়্যার তারা ডেভেলপ করেছে। তো আমাদের নলেজ শেয়ারিংয়ের জন্য আমাদের বিদেশি সফটওয়্যারের সাথে আমাদের পার্টনারশিপ, সেটা প্রাইভেট সেক্টরে হোক আর গভর্নমেন্ট সেক্টরে হোক, এটা আমাদের খুবই প্রয়োজন।
তাহলে নেক্সট 15 to 20 ইয়ার্সে মানে একটা আমরা বলবো যে আমরা মানে ইন্ডিপেন্ডেন্ট একটা স্ট্রং আইসিটি ইন্ডাস্ট্রি করতে পারবো। ইনফ্রাস্ট্রাকচার এনাফ আছে আমাদের এখনো? আমাদের ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই এনাফ নাই, বাট আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আরও কাজ করতে হবে। বাট আমি যেটা বলছিলাম যে আপনি ইনফ্রাস্ট্রাকচার টাকা থাকলে আপনি কিনতে পারবেন, আপনি 1 বছর 2 বছরে আপনি রেডি করতে পারবেন, কিন্তু আপনি হিউম্যান রিসোর্স রেডি করতে কিন্তু ইট টেক্স টাইম। সো এটার জন্য লং টাইম প্ল্যান প্রয়োজন। আমি মনে করি না যে ইনফ্রাস্ট্রাকচারটা হয়তো আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে, কারণ আপনি জানেন যে আমরা বাংলাদেশে আমাদের যে পরিমাণ জিডিপি গ্রোথ এবং আমাদের যে পরিমাণ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, আমরা ইনফ্রাস্ট্রাকচার খুব ইজিলি করতে পারবো। কিন্তু আমাদের এই মুহূর্তে স্পেসিফিকলি সেক্টর ধরে ধরে আমাদের হিউম্যান রিসোর্স, আমাদের র মেটেরিয়াল যেটা আমরা বলি আমাদের, এবং মানে আমাদের কোর হার্ট অফ দিস ইন্ডাস্ট্রি, এটা নিয়ে আমাদের ডেফিনেটলি কাজ করা উচিত। আচ্ছা, আপনি যেটি বলছিলেন এটি নিয়ে আমার এইখানে যারা অতিথি এসেছেন আরও কয়েকজন আমাকে এই সেম অবজারভেশন দিয়েছে যে আমাদের দেশে ডেটার খুব সংকট, এই ডেটা নিয়ে আসলে কাজ করার খুব একটা বড় পরিসর এখনো তৈরি হয়নি। আপনাদের কোনো ভাবনা আছে? হ্যাঁ, আমাদের যেটা ভাবনা, আমরা প্ল্যান করছি যে আসলে আমাদের স্পেসিফিকলি বেসিস নিয়ে আমাদের যে প্ল্যানিংটা, সেটা হচ্ছে আমরা ইলেকশন করার আগে কিন্তু আমরা কোনো 2 বছরের ম্যানিফেস্টো দিচ্ছি না। আমরা 2041 সালকে মাথায় রেখে আমরা একটা সার্ভে করেছি একটা থার্ড পার্টি দিয়ে, এবং সেই সার্ভেতে উঠে এসছে যে আসলে আমাদের নেক্সট 16 ইয়ার্সে আমাদের কোন কোন সেক্টরে কী কী সমস্যা এবং কোন কোন স্টেপগুলো নিতে হবে। এবং সেই সার্ভেটা আমরা পাবলিশ করেছি, অ্যারাউন্ড প্রায় 27 পেজের একটা সার্ভে। এবং এটাই হচ্ছে আসলে আমাদের রূপরেখা। আমরা কোনো ম্যানিফেস্টোতে যাচ্ছি না, আমরা স্মার্ট বাংলাদেশকে মাথায় রেখে আমরা একটা রূপরেখা দিয়েছি, সেটাকে প্ল্যানিং করে আমরা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্ল্যানিংগুলো করছি। তো সুতরাং আমি যেটা বলছিলাম যে আসলে সেখানে কিন্তু ডাটাও একটা বড় একটা অংশ, যে আমরা কিভাবে ডাটা নিয়ে কাজ করবো এবং ডাটাগুলোকে আমরা কিভাবে সেক্টর ওয়াইজ অ্যাড করে আমরা এগুলোর উপরে আরও মোর ফোকাস দিব। তো আমরা স্পেসিফিকলি আসলে ডাটা স্টোরেজ এবং ডাটা নিয়ে কাজ করার বিষয়টা আমাদের স্পেসিফিক এবং স্পেশাল কনসিডারেশনে আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি তো সাংগঠনিকভাবে অনেক ব্যস্ত সময় পার করেন, তো নগদ, এখন আবার বেসিস ইলেকশনে যদি জয়ী হয়ে যান সেখানে আপনার আরও কিছু সাংগঠনিক জায়গা আছে, সেগুলো আপনি কিভাবে সামলাবেন বা এখন আপনি কি করছেন? আসলে আমি তো একজন ছোটবেলা থেকেই ব্যবসায়িক পরিবারে বড় হয়েছি, ব্যবসা করেছি, পাশাপাশি অনেক সংগঠন করেছি। সংগঠন করাটা আমার একটা প্যাশন, মানে মানুষের জন্য কাজ করা, কমিউনিটির জন্য কাজ করা। আমি চিটাঙে জুনিয়র চেম্বার প্রতিষ্ঠা করেছি 2012 সালে, চিটাঙে খুলশি ক্লাব প্রতিষ্ঠা করেছি 2013 সালে। আমি ঢাকা এবং চিটাং ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটের প্রেসিডেন্ট ছিলাম প্রায় 10 বছর। আমি রিজিওনাল ক্রিকেট বোর্ডের ফাউন্ডার ডিরেক্টর। আমি চিটাং জেলা ক্রীড়া সংস্থা ক্রিকেটের ভাইস চেয়ারম্যান। জুনিয়র চেম্বার বাংলাদেশে দায়িত্ব পালন করেছি প্রায় 2021-22 পরপর 2 বছর। এখন জুনিয়র চেম্বার পুরো বাংলাদেশের ট্রাস্টের চেয়ারপারসনের দায়িত্ব পালন করছি। তো স্পেসিফিকলি আসলে তরুণদেরকে কাজ করা আমার স্বপ্ন, কারণ আমি যখন দেখেছি যে আসলে এই সমাজ ব্যবস্থায় বৈষম্যের শিকার নারী, পুরুষ, ধনী, গরিব এবং নবীন প্রবীণ, এই বৈষম্যটা আমাকে খুব মানে প্যারা দেয়। এখন আমি যখন ছোটবেলা থেকে মানে তরুণ, যখন 24-25 বছর বয়সে যখন ব্যবসা করতে যাই, ব্যাংকে যাই, সংগঠন করতে যাই, সবসময় বলা হয় যে বয়স কম, হবে না। এই জিনিসটা আসলে আমি ভাঙতে চাই, যে আমরা তরুণদের জন্য একটা প্ল্যাটফর্ম দিতে চাই, যে প্ল্যাটফর্মে সেটা বেসিসে হোক, জুনিয়র চেম্বারে হোক, স্পোর্টসে হোক, তারা যেন তাদের লিডারশিপটা গ্রো করে নিজের জীবন মানটা উন্নয়ন করে। এবং এটাই আমার স্বপ্ন, আমার ধ্যান জ্ঞান, আমার সব কিছু আসলে তরুণদেরকে নিয়ে। এবং এটা নিয়ে কাজ করছি দীর্ঘ 16 বছর, এবং এটা নিয়ে হয়তো যতদিন তরুণ থাকবো ততদিন এটা নিয়ে কাজ করে যাব। নিঃসন্দেহে তরুণদের আপনার জন্য বেশ কয়েকটি প্রশ্ন আছে, আমরা সেটা পরে একটি বিরতি নেওয়ার পর করব, এবং তার সাথে আরও তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়েও তারা অনেক কিছু জানতে চায়, সেই প্রশ্নগুলো করবো একটি বিরতির পর। দর্শক, দি বিজনেসে একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলির। আমরা বলছিলাম তরুণদের কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো সাধারণত আমরা র্যাপিড ফায়ার আদলে করি, একটু দ্রুত উত্তর দিতে হবে, খুব লম্বা করা যাবে না উত্তর। আমি প্রথম প্রশ্ন করছি, তারা জানতে চায় আপনি যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনি নগদে এত বড় দায়িত্ব পালন করছেন, আপনার মোবাইলে কোন 3টি অ্যাপ নিয়ে আপনি সবচেয়ে বেশি সময় কাজ করেন, বা কোন 3টি অ্যাপ আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমার নগদের অ্যাপ আমার টপ প্রায়োরিটি। আমার কিছু নিউজ, আমি মানে স্পেসিফিকলি আমি নাম বলছি না, আমি
দুই একটা নিউজ চ্যানেল পড়ি, ওইটা আমার টপ প্রায়োরিটি। আর একটা প্রায়োরিটি হচ্ছে যে আমার মানে লিঙ্কডইন প্রোফাইল, এই তিনটা আমার টপ প্রায়োরিটি। ওকে, ফেয়ার এনাফ। সফটওয়্যার খাতের ভবিষ্যৎ নির্ধারণ করবে কোনটি, নতুনত্ব, কস্ট নাকি ট্রান্সপারেন্সি? আসলে তিনটাই প্রয়োজন আমার দৃষ্টিতে, কারণ এই তিনটা ছাড়া পুরো বিষয়টা আসলে আমার কাছে মনে হয় যে আউটপুটটা ভালো আসবে না। তৃতীয় প্রশ্ন, এই মুহূর্তে দেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কোনটি কেমন হয়, যে কোনো একটির কথা যদি বলি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমার আসলে মানে রিসোর্সের প্রবলেম। আমাদের রিসোর্স নিয়ে স্পেসিফিকলি কাজ করা উচিত। ওকে, 4 নম্বর প্রশ্ন, আমিও জানতে চাই, আপনি যখন কাউকে রিক্রুট করার আগে সবার আগে কি দেখেন? সবার আগে আমি দেখি আসলে তার মানে কাজ করার বা এই জবটাকে তার কেরিয়ার হিসেবে নেওয়ার সেই গ্রাজটা কতটুকু। কারণ আমরা তো সবসময় শিখে আসি না, বাট আপনার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি যে কোনো কাজ কিন্তু অ্যাডাপ্ট করতে পারবেন। আমাদের ভিতরে বা আমাদের তরুণদের ভিতরে এই প্রবলেমটা একটু আছে যে আমরা আসলে খুব কুইক কিছু একটা করার মাইন্ডসেট থাকে, খুব কুইক জব করছি, খুব তাড়াতাড়ি বস হইতে চাই, খুব তাড়াতাড়ি বসকে খুশি করতে চাই, খুব শর্ট টাইমে নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করতে চাই। বাট এই বিষয়টা আসলে আমি খুব দেখি যে আসলে এটাকে মানে খুব মানে নিয়ে এটাকে ক্যারিয়ার হিসেবে ডেভেলপ করার সে মাইন্ডসেটটা আছে কিনা, এটা আমি খুব ক্লোজলি অবজার্ভ করি। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, নতুন উদ্যোক্তা যিনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তার জন্য আপনার পরামর্শ কি? তার জন্য পরামর্শ আসলে একটা ভালো সফটওয়্যার তৈরি করা। কারণ আমাদের লোকাল সফটওয়্যারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমরা সফটওয়্যার বানাচ্ছি কিন্তু আমরা মান্থলি বা ইয়ারলি এএমসিটা আমরা প্রপারলি দিতে পারছি না। এই জায়গায় কিন্তু আমাদের বড় একটা প্রবলেম। এবং আসলে তরুণ উদ্যোক্তাকে বা নতুনকে দোষ দিয়েও লাভ নেই, কারণ তারা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগে, যার কারণে আসলে সফটওয়্যার মেনটেন্যান্সটা প্রপারলি তারা করতে পারে না, যার কারণে কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশনটা তৈরি হয়। এবং আমার বেলায় হয়েছে, আমারও 4টা কনসার্নে আমরা যখন লোকাল সফটওয়্যার নিয়েছি, তরুণ কাউকে সুযোগ দিয়েছি, দেখেছি যে আসলে এই সফটওয়্যার সাপ্লাই দিচ্ছে কিন্তু তার ফার্দার ডেভেলপমেন্ট বা অ্যাড অন বা মেনটেন্যান্সটা প্রপারলি হয় না। তো আমার মনে হয় যে আসলে যার যতটুকু ক্যাপাসিটি আছে ততটুকু নিয়ে যেন মেনটেন্যান্স এবং সাপোর্টটা যেন ক্লায়েন্টকে প্রপারলি দেওয়া হয়। যারা নতুন তারা আরেকটা প্রশ্নের উত্তর জানতে চায় যে একই ধরনের সফটওয়্যার অনেকে তৈরি করছে, অন্যের সফটওয়্যার থেকে নিজের সফটওয়্যারকে আলাদা করার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে মার্কেটিং, কিন্তু মার্কেটিংয়ের কোন কৌশলটি তাদের মানে সবার আগে ধারণ করা উচিত বা নেওয়া উচিত? এখানে একটা বিষয় হচ্ছে যে যারা সফটওয়্যার তৈরি করছে তারা হচ্ছে আসলে দেয়ার টেকনিক্যাল গাইড, দে ডোন্ট নো হাউ টু সেল ইট। তো আমার মনে হয় যে আসলে আমাদের শুধু হিউম্যান রিসোর্স শুধু সফটওয়্যার বানানোর জন্য না, আমার হিউম্যান রিসোর্স সফটওয়্যার সেল করার জন্য প্রয়োজন। এবং এটা শুধু লোকাল ব্র্যান্ডিংয়ের জন্য না, আমার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংয়ের জন্য প্রয়োজন। কারণ আমি আমার সফটওয়্যারটা যদি লোকাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং করতে না পারি, সেটা ইটস এ ডিফারেন্ট স্কিল, এবং সেটার জন্য আমার হিউম্যান রিসোর্স কিন্তু বোথ সাইডে প্রয়োজন। আর আপনি যেটা বলছেন যে আসলে এখন এক একটা সফটওয়্যারে এক একটা ইউনিকনেস থাকে, এবং সেই ইউনিকনেসটাকে কিন্তু আমাদের তুলে ধরতে হবে আমার ক্লায়েন্টের কাছে যে দিস ইজ মাই ওয়াও ফ্যাক্টর ইন সফটওয়্যার বা দিস ইজ মাই কোর স্ট্রেংথ অফ দি সফটওয়্যার। এবং এটা ডিপেন্ড করে আসলে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো সুতরাং আমরা বিশ্বাস করি, যেমন আমার নগদে আমরা চিন্তা করবো যে আমি এমন একটা সফটওয়্যার চাই যেটা আমি খুব কুইক প্রোডাক্ট ডেভেলপ করতে পারবো, খুব কুইক অ্যাড অন করতে পারবো। আমার প্রোডাক্ট এখন অনেক প্রোডাক্ট, ক্যাশ ইন, ক্যাশ আউট, মার্চেন্ট, মাইক্রো পেমেন্ট, অনেকগুলো। সো আমরা চেষ্টা করবো যে আমি ওই সফটওয়্যারটাকে চুজ করবো যেটার আমার নতুন অ্যাড অন করতে বা নতুন ডেভেলপ করতে বা নতুন একটা সার্ভিস দিতে ধরেন আমার 1 সপ্তাহ লাগে। আবার এমনও প্রোডাক্ট আছে যে আমি বিদেশি প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট, কিন্তু ওইটার যে কোনো জিনিস অ্যাড করতে গেলে বা যে কোনো সার্ভিস অ্যাড করতে গেলে আমার লেগে যায় 6 মাস। সেটা আমার জন্য ফিজিবল না, কারণ আমার ইমিডিয়েটলি বাজারে যেতে হবে। তো এটা বেসড অন দ্য কাস্টমার, আমাদের কোর স্ট্যান্ড অফ দিস সফটওয়্যার আমাকে জানতে হবে এবং সেটাকে আমার মনে হয় প্রপারলি তুলে ধরতে হবে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই, অর্থ, সময়, শ্রম আপনার কাছে কোনটি বেশি দামি? সময়। ওকে, আরো বেশি সময় হলে ভালো হতো। ওকে, পরের প্রশ্ন, আপনি তো বস হিসেবে আপনি নিজেকে 10-এ কত দেবেন? 10-এ পার্সপেক্টিভ তো অনেক আসলে। হঠাৎ করে কোন সংখ্যাটা মাথায় আসছে নিজেকে যখন গ্রেডিং করার কথা বলি? 10-এ 8.5। 8.5। ওকে, 10 বলবো না, 8.5। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, আপনি ব্যবসায়ী পরিবারের ছেলে আমি জানি, কিন্তু তারপর আমি প্রশ্নটা করতে চাই, আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? আমি সবসময় ব্যবসায়ী হতে চেয়েছিলাম, কারণ ছোটবেলা থেকে বেড়ে ওঠা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি প্রত্যেকটা এন্টারপ্রেনারকে, ব্যবসায়ীকে বা তরুণ যারা আসলে ব্যবসা করার জন্য, বিশেষ করে ইউনিভার্সিটি লাইফে কিন্তু তরুণরা স্বপ্ন দেখে ব্যবসায়ী হওয়ার জন্য, একজন এন্টারপ্রেনার হওয়ার জন্য।
আমি তাদেরকে স্যালুট জানাই, কারণ দিন শেষে আসলে আপনি 2জন 4জন 5জন মানুষের স্যালারি দেওয়া অন টাইমে, এবং একটা মানুষের ইকোসিস্টেমে, ফ্যামিলি ইকোসিস্টেমটা আপনার উপর ডিপেন্ডেন্সি, এটা কিন্তু একটা অনেক বড় একটা বিষয়, দায়িত্ব অনেক বড় একটা দায়িত্ব। তো আমি সবসময় এই বেসিস ইলেকশনে সব জায়গায় বলি যে ভাই আপনারা কি ভালো আছেন? বলছে হ্যাঁ ভালো আছি। আমি বলি, আপনারা কি ভালো আছেন কেন? বলছে আমরা ভালো আছি যে কারণ আমরা মাস শেষে স্যালারিটা দিতে পারি, আর আমরা যারা ভালো নাই আমরা আসলে মাস শেষে আমাদের সহকর্মীদের স্যালারিটা দিতে পারছি না। তো এটা একটা বড় বিষয় একজন এন্টারপ্রেনারের জন্য, মান্থ অন মান্থ কস্টটা চালানো এবং তার সহকর্মীদেরকে আপন করে নিয়ে কাজ করানো, এই ইকোসিস্টেমটা ডেভেলপ করাটা খুব কঠিন, এবং সেটা করাটা যারা করছে তাদেরকে আমি স্যালুট জানাই। ওকে, আমরা একদম 10 নম্বর প্রশ্নে চলে এসেছি র্যাপিড ফায়ারের। সেটা হচ্ছে একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বাট আমি জানতেও চাই সেটা হচ্ছে ধরেন আপনাকে বিল গেটস, টিম কুক আর সুন্দর পিচাই তিনজনের সাথে ডিনারের সুযোগ দেওয়া হলো, তারা ডিনারে আসলেনও, আপনি তাদের সাথে খাবেন তো বটেই, আপনি তাদের কাছ থেকে কি জানতে চাবেন? আমি আসলে জানতে চাইবো যে আসলে তাদেরকে জানতে চাইবো না, আমি তাদেরকে কিভাবে তাদের বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আসা যায়, বা তাদের প্রোডাক্ট এবং সার্ভিসটা কিভাবে আমরা জয়েন্টলি কাজ করতে পারি যেখানে আমার লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে, সেটা নিয়ে আমি আহ্বান জানাবো। কারণ আসলে তাদেরটা জেনে তো আমার লাভ নাই। আমি যদি বাংলাদেশে আছি, আমি আমারটা জানতে হবে, আমি আমার তরুণদের নিয়ে কাজ করতে হবে, আমার তরুণ বন্ধুদেরকে নিয়ে সমস্যা সমাধান করতে হবে, তাদেরকে আর রিসার্চফুল করতে হবে। জানার কিছু নেই, আমার কথা হচ্ছে কাজ করতে হবে। আসেন বাংলাদেশে, আসেন, ইনভেস্ট করেন, জয়েন্টলি করেন, জায়গা নেন, এফডিআই করেন, বাট লেটস ওয়ার্ক টুগেদার ফর দ্য বেটারমেন্ট অফ দ্য আইসিটি ইন্ডাস্ট্রি। ওকে, খুব সুন্দর উত্তর। আমরা আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেগুলো পেয়ে গিয়েছে। এবার একটু বড় প্রশ্নের দিকে যাই। যে ইয়াং প্রফেশনালসদের কথা বা ইয়াং স্কিলের কথা আপনি বারবার বলছেন যে সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য নিউ সেট অফ হিউম্যান স্কিলস এবং হিউম্যান রিসোর্সেস দরকার। একটা বিষয় তাদের সাথে র্যাপিড ফায়ার নিয়ে কথা বলতে গিয়ে আমার আলোচনার সময় তারা যেটি বললো যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কোনোভাবে যদি মিড লেভেলটা উতরে যাওয়া যায় দেন দে ফিল সেফ, যে না তাহলে আমি ক্যারিয়ারে অনেক দূর যাব। কিন্তু এই যে পাইপলাইনে গোড়া থেকে এত মানুষ অ্যাভেলেবেল থাকে কিছু কিছু ক্ষেত্রে, যে তারা অনেকেই মিড লেভেলে গেলে ঝরে পড়ে। কারণ আপনি যেটা বলছেন যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি যেহেতু অতটা ম্যাচিউরড হয় নাই, কস্ট কাটিং করার জন্য দেখা যায় যে কম স্যালারি তার একজনকে নিয়ে নিচ্ছে, কিন্তু যে ছেলেটা মাত্র বা মেয়েটা মিড লেভেল স্যালারিতে গেল তাকে হয়তো একটা সার্টেন সময় পরে অন্য কোনো দিকে ট্র্যাক ভাবতে হচ্ছে। এটা নিশ্চয়ই ভালো চর্চা না। কি করা যেতে পারে? মানে আমাদের একটা প্রবলেম কি জানেন, মানে আমরা যখন যেই বিষয়ে পড়ি বা যে কোর্স থাকে আমরা সবাই ওইটাতেই পড়ি। যেমন আমরা যখন লেখাপড়া করছিলাম নর্থ সাউথ থেকে, তখন সবাই বিবিএ পড়তো। কেন বিবিএ পড়তো আসলে জানতো না, জানে বিবিএ পড়লে ব্যাংকে একটা ভালো চাকরি পাবে, মোবাইল অপারেটরের একটা ভালো চাকরি পাবে। এখন কিন্তু মার্কেট কিন্তু আর নেই যে আসলে আপনি বিবিএ পড়ে, আপনি দেখবেন মার্কেটের সবচেয়ে বেশি গ্র্যাজুয়েট কিন্তু বিবিএ এমবিএ, কারণ একটা মিথ তৈরি হয়ে গেছে। এখন কিন্তু মার্কেট কিন্তু আর মোবাইল ব্যাংক মার্কেট স্যাচুরেটেড, মোবাইল অপারেটর মার্কেট কিন্তু আর রিক্রুটমেন্ট নেই। এখন কিন্তু আসলে এসছে ডিফারেন্ট আইসিটি ইন্ডাস্ট্রিতে, এবং আইসিটি ইন্ডাস্ট্রিতে প্রথমে যে ভুলটা হয়েছে যে কিছু কিছু লোক স্পেসিফিকলি কিছু কিছু কোর্স নিয়ে এত বেশি কনসেন্ট্রেট করেছে, ওই স্পেসিফিক কোর্সের এত রিসোর্স, যার কারণে রিপ্লেসমেন্টটা কম খরচে হয়ে যায়। এই জন্য আমি বলছি যে আমাদের যে নতুন নতুন উইন্ডোগুলো হচ্ছে আইসিটিতে, ওই সেক্টর ওয়াইজ ভাগ করে আমার রিসোর্স তৈরি করার প্রয়োজন। তারপরে আপনি হয়তো আউটসোর্সিং অনেক রিসোর্স পাবেন, আপনি জাভাতে অনেক রিসোর্স পাবেন, কিন্তু আপনি দেখেন আপনি গেমে অথবা আপনি আমাদের মতো ফিনটেক কোম্পানিতে আমাদের রিসোর্সের অভাব আছে যে আসলে এই সফটওয়্যারটা বুঝে। তো সুতরাং আমাদেরকে আসলে সেক্টরটা ভাগ করে আমাদের হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা এই প্রবলেমটা হবে না। আপনি যেটা বলছেন যে সেম একটা সেক্টরের প্রচুর রিসোর্স হওয়ার কারণে রিপ্লেস করছে কম স্যালারি লোকের জন্য, কারণ ওইখানে সারপ্লাস হয়ে গেছে, মার্কেট তো সারপ্লাস হয়ে যায়, যেটা আসলে আমাদের বিবিএ এমবিএ ইভেন ইদানিং দেখছি আমি সবাই ল পড়ছে কি পড়ো, ল পড়ি। তো একটা সময় দেখবেন যে এত লয়ার হবে, আবার আপনি 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 হয়তো আপনার ঘরের সামনে লয়ার বসে আছে। তো আমার কথা হচ্ছে আমরা আসলে কে কী পড়ছে সেটা না, আমরা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করে আমরা ওইভাবেই আমাদের আসলে এডুকেশনটা করা উচিত। এবং আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা বেসিস থেকে যে আমরা 15 বছর প্ল্যান করেছি, 15 বছরে আমাদের সম্ভাব্য ইন্ডাস্ট্রিগুলোকে মাথায় রেখে আমরা ইউনিভার্সিটিগুলোর সাথে বসে আমরা ওই কোর্সটা ডেভেলপ করতে চাই, করে আমরা নেক্সট 15-20 ইয়ার্সে আমরা ওই রিসোর্সগুলো তৈরি করতে চাই, যেন তারা আসার পরপরই জব মার্কেটে তারা পারফর্ম করতে পারে। তার মানে আপনারা স্কিলকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। যদি তাই হয়, আমাদের দেশে সবাই খালি গ্র্যাজুয়েশনের পেছনে দৌড়ায়, এত গ্র্যাজুয়েট কি দরকার হবে নাকি স্কিল জানাটাই সামনে জরুরি হবে? অবশ্যই স্কিল, কারণ আমরা একটা নগদ থেকে আমরা কিন্তু একটা দিয়েছি যে আমাদের নগদে জব করতে হলে কিন্তু কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই।
ইফ ইউ আর স্কিল অ্যান্ড রিসোর্সফুল, ইফ উই ফিল যে তুমি আমার জন্য দরকার, তুমি মেট্রিক পাস, ইন্টার পাস, বিবিএ পাস, এসএসসি পাস প্রয়োজন। এটা প্রথম আমরা চালু করেছি ইন্ডাস্ট্রিতে, এবং এটা কমপ্লিটলি আসলে মানে আমাদের ফাউন্ডার তানবীরের আইডিয়া যে আমরা উই আর টেক কোম্পানি, টেকনিক্যাল কোম্পানি, আমাদের দরকার আসলে টেকনিক্যাল গাই। আমার বিবিএ, এমবিএ বা আমার সার্টিফিকেটের প্রয়োজন নেই। এবং আসলে আলটিমেটলি কিছু কিছু জায়গায় বাদ দিয়ে এই জিনিসটা আসলে উঠে যাবে। আমার মোর অফ এ উই নিডেড মানে টেকনিক্যাল পার্সন, স্পেসিফিক ডোমেন ওরিয়েন্টেড টেকনিক্যাল পার্সন, এবং মার্কেটটা আসলে ওই দিকেই যাচ্ছে। আরেকটা প্রশ্ন আমি আপনাকে শুরুর দিকে করেছিলাম, ওই প্রশ্নটা উত্তর জানা হয়নি, আরেকবার জানতে চাই। সেটা হচ্ছে যে একটা বড় অংশ বিদেশমুখী হয়ে যাচ্ছে, তাদেরকে আপনি কি বলবেন? টেকনিক্যাল হ্যান্ডগুলো তারা মনে করে বাংলাদেশে তাদের জন্য এনাফ জবের সিচুয়েশন। সেটা তো আমি আপনাকে বলছি, এটা আসলে তো একটা ইকোসিস্টেমটা আমাদের এমন হয়ে গেছে যে আমাদের তরুণরা বাংলাদেশে, কিন্তু আমাদের একটা সমস্যা আছে, এটাই মনে করি বাংলাদেশে আমরা আসলে 8 ঘন্টা কাজ করতে খুব লেজি ফিল করি, কিন্তু সেম লোক বিদেশে গেলে কিন্তু 18 ঘন্টা কাজ করছে ফর সার্ভাইভাল। বা যে ডেডিকেশন আমরা বিদেশে দিচ্ছি, কারণ বিদেশে গেলে পাশাপাশি একটা পাসপোর্ট পাবেন, সেখানে মেডিকেল ফ্যাসিলিটিস পাবেন, সোশ্যাল সিকিউরিটি আছে। এই বিষয়গুলো তো আসলে আমরা মাত্র ডেভেলপিং কান্ট্রি, ওয়ার অ্যাবাউট টু বি ডেভেলপ, তো এটা টেক্স টাইম। বাট আমি আমার বন্ধুদেরকে বলবো যে আসলে দেশের মতো শান্তি পৃথিবীতে কোথাও নেই। এখানে আপনি এবং যে টাকাটা কামাবেন এবং সে টাকাটা খরচ করে কিন্তু সেভ করা যায়। কিন্তু আমাদের তরুণ বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ডেডিকেশনটা আপনি দেশের বাইরে দিচ্ছেন, 18-20 ঘন্টা কাজ করছেন ফর দ্য সার্ভাইভাল, সেই ডেডিকেশন দিয়ে আপনি দেশে 8 ঘন্টা কাজ করেন, দেখবেন যে আসলে সাকসেস আপনার হাতছানি দিবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে 2 মিনিট সময় পাবো। আমি জানতে চাই এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে আপনি 10 বছর পরে কোথায় দেখেন বাংলাদেশের ক্ষেত্রে? আমি আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে 10 বছরে দেখতে চাই আমরা যেন আমাদের এক্সপোর্টটা আমরা বাড়াতে পারি। আমরা আসলে এক্সপোর্টে এখন অনেক পিছিয়ে আছি। আমরা বলছি $1 বিলিয়ন এক্সপোর্ট, আসলে এই এক্সপোর্টটা আমাদের একটা সার্টেন সিগনিফিক্যান্ট নাম্বারে নিয়ে যেতে হবে। তার পাশাপাশি আসলে আমরা চাই যে বাংলাদেশ একটা সফটওয়্যারের হাব হোক, কারণ আমাদের তরুণরা কিন্তু, এই তরুণ জনগোষ্ঠী বা টেক অন্টারপ্রেনাররা কিন্তু অনেক ব্রিলিয়েন্ট। তাদেরকে একটা প্রপার গাইডলাইন প্রয়োজন, তাহলে কিন্তু একটা বিশাল বিশাল মানে আউটপুট আসবে আমাদের। এটা আমি ভাষায় বোঝাতে পারবো না। মানে ইয়াং ছেলেদের মাথায় এত এত মানে ডিটেল কাজ করার ক্যাপাসিটি, স্পেশালি আমাদের টেক ইন্ডাস্ট্রিতে। আমরা জাস্ট প্রপার গাইডলাইন, প্রপার যদি একটু অ্যাডভোকেসি করি, আমরা বিশেষ করে নেক্সট 10 ইয়ার্স আমি বাংলাদেশকে একটা টেকের হাব হিসেবে দেখতে চাই। এটাই আমার ইচ্ছা, এটাই আমার স্বপ্ন। অনেক ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ, এবং যমুনা টিভির সকল দর্শককে ধন্যবাদ। দর্শক, আমরা যে সফটওয়্যারের কথা বলি, শুরুতে একটা কথা বলছিলাম যে সফটওয়্যার এখন আমাদের চারপাশে। আগামীতে হয়তো এই ডিভাইস থাকবে না, কিন্তু এই ডিভাইসটা হয়তো অল্টারনেটিভ কোনো কিছুতে চলে যাবে, কিন্তু সেই অল্টারনেটিভটাও আসলে সফটওয়্যারের থ্রুতে রান করবে। অর্থাৎ আমাদের পুরো চারপাশ, যেটাকে নিয়াজ মোর্শেদ বলেন ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা কিন্তু আসলে সফটওয়্যারকে ঘিরেই হবে। এখন সেই সফটওয়্যার ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতিকে কতটা শক্তিশালী করবে, $1 মিলিয়ন বা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে যেতে পারবে কিনা, সেই জন্য আসলে সবার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে আমাদের যারা তরুণ ইয়াং জেনারেশন, যেটাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি, তারা আসলে এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে কতটা জানছে তাদেরকে জানাতে হবে এবং বোঝাতে হবে যে এখানে আসলে আসলে এভাবে কাজ করে এভাবে টাকা কামানো যায়। সেটি যদি করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের যে আইসিটি ইন্ডাস্ট্রির গ্রোথের কথা বলি সেটি একটি বড় বাজার হবে। আরেকটি বিশ্বাস, এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত, যে আমরা রপ্তানির বাজারে কথা বলছি, কিন্তু আমার কাছে মনে হয় দেশের বাজারেও কাজ করার একটা বড় সুযোগ রয়েছে, কারণ আমাদের যে জনসংখ্যা তাদেরকেও সার্ভ করার একটা বড় বিষয় আছে, সেখানেও কাজ করার সুযোগ আছে। নীতি নির্ধারকরা সেসব ক্ষেত্রে যেখানে যে সাপোর্ট দেওয়া দরকার আশা করি তারা সেটি দেবেন। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।